কুইটজেল ফিল্মসে আপনাদের সবাইকে স্বাগত। কুইটজেল ফিল্মস প্রেজেন্টস অরিজিনাল অডিও বুক সিরিজ। আজ শুনবেন চৌধুরী স্টুডিও। গল্পের ভাবনায় সৈমী ব্যানার্জি, রচনা সৌপ্তিক দে, গল্প পাঠে সৌপ্তিক দে। শুরু হচ্ছে চৌধুরী স্টুডিও। হিমাংশু, আমার কেবিনে এসো, জরুরি দরকার। হ্যাঁ স্যার। টেলিফোনটা রেখেই হালকা দাঁত খিঁচল হিমাংশু। এই একটু আগেই তার কাছে একটা অ্যাসাইনমেন্ট এসছে, সেটাই পুরোপুরি শেষ করে উঠতে পারেনি, আবারও এডিটর সাহেব তাকে ডেকে পাঠালো। সময়টা এখন 1986। দেশ স্বাধীন হয়েছে প্রায় 39 বছর হয়ে গেলেও কাগজের কোম্পানিগুলো এখনও সেই নিয়ে মাঝে মাঝে খবর ছাপিয়ে বেড়ায় নিজেদের দর বাড়ানোর জন্য। তাই প্রত্যেক দিনের গতানুগতিক খবর লিখতে লিখতে সে ক্লান্ত হয়ে পড়েছে। হিমাংশু দাস এপার বাংলা নামক এক খবর কাগজে চাকরি করে। অফিসে দক্ষ সাংবাদিক হিসেবে দুবার পুরস্কৃতও হয়েছে। তাই এডিটর সাহেব বড়সড় কোনো খবর কভার করার জন্যেই হিমাংশুকে ছাড়া কারোর কথা ভাবতেই পারে না। তার জন্যে অফিসের বাকি লোকেদের মধ্যে ঈর্ষা চলে, সেটা হিমাংশু বেশ ভালোই বোঝে, কিন্তু খুব একটা গা করে না। আসবো স্যার? হ্যাঁ, এসো। হিমাংশু ভেতরে ঢুকে এডিটরের সামনে বসার জায়গায় গিয়ে বসল। এই সানডে স্পেশাল সেগমেন্টে কি স্টোরি যাবে সেটা নিয়ে কি কিছু ভেবেছো? ওই শোভাবাজার রাজবাড়ি নিয়ে একটা আর্টিকেল লেখার প্ল্যান আছে। আরে ওসব তো অনেক হয়েছে, ট্রাই সামথিং নিউ। আপনি কিছু সাজেস্ট করতে পারবেন? ওটার জন্যই তো দেখছি। তুমি চৌধুরী স্টুডিওর নাম নিশ্চয়ই শুনেছো। ঢাকুরিয়ার ওই ভৌতিক স্টুডিওটা? রাইট ইউ আর। আমি চাই এই উইকে ওই স্টুডিওটার ব্যাপারে একটা আর্টিকেল আসুক, একটা ক্যাচি হেডলাইন, আর তার সাথে কিছু থ্রিলিং ইনসিডেন্টস অ্যাড করে দিও, তাতে অডিয়েন্স অ্যাট্রাক্টও করবে। আজ রাতেই চলে যাও। ওকে স্যার, বাট আমার আগের অ্যাসাইনমেন্টটা? ওটা পরে দেখছি, অতটাও ইম্পর্টেন্ট নয়। পরশু সকালের মধ্যে আমাকে একটা জিস্ট বানিয়ে জমা করো। আচ্ছা সাহেব। এডিটর সাহেবের ঘর থেকে বেরিয়ে হিমাংশু নিজের ডেস্কে এসে পুরনো কাগজপত্র ঘেটে চৌধুরী স্টুডিওর ব্যাপারে যাবতীয় তথ্য বার করল। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে কিছু একটা মুখে দিয়েই আবার বেরিয়ে পড়ল সে চৌধুরী স্টুডিওর উদ্দেশ্যে। ডানলপের একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকে হিমাংশু। ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছে, বড় হয়েছে এক কাকার কাছে। সেও 2 বছর আগে গত হয়েছেন, তাই পিছুটান বলতে তার আর কিছুই নেই। বাড়ি অফিস, অফিস বাড়ি করেই জীবন কেটে যাচ্ছে তার। ডানলপ থেকে বাসে করে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে ঢাকুরিয়া পৌঁছতে লাগলো প্রায় 1 ঘন্টা। সেখানে পৌঁছেই একটা ফাঁকা গলির মধ্যে খোঁজাখুঁজি করতে লাগে সে। শীতকাল হওয়ার দরুন চারিদিক ইতিমধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে। অবশেষে পাওয়া গেল। এই তো একটা দোতলা বাড়ির সামনে বড় বোর্ড লাগানো, তাতে লেখা চৌধুরী স্টুডিও। হিমাংশু বাড়ির বাইরে দাঁড়িয়ে একটা হাঁক দিতেই এক বিহারি দারোয়ান গোছের লোক বেরিয়ে এলো ভেতর থেকে। আমার নাম হিমাংশু দাস, এপার বাংলার সাংবাদিক। আজ এখানে আমার ওভারনাইট ডিউটি আছে। এই যে চিঠি। হ্যাঁ বাবু, আসুন, সাহেব আমাকে সব বলেছে। হিমাংশু স্টুডিওর সামনে এসে দাঁড়াতেই দেখল দোতলা একটা পুরনো ব্রিটিশ আমলের বাড়ি। দেখে মনে হলো কয়েক বছর আগেই মেরামত করে রং করা হয়েছে। হিমাংশু ভেতরে ঢুকল। ভেতরের আসবাবপত্র সবকিছু পুরনো হলেও বেশ যত্ন সহকারে রাখা। একতলার সামনে একটা বড় হল ঘর, যেখানে কিছু টেবিল চেয়ার রাখা আছে, আর তার সাথে বেশ কয়েকটা ঘর। বাদিক দিয়ে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে। হিমাংশু তার ব্যাগটা গলা থেকে খুলে চেয়ারের ওপর রেখে বলল, বলছি এখানে কি কি ঘটনা ঘটে যদি একটু বলতে পারেন। কি হয় সেটা ঠিক বলতে পারবো না বাবু। রাতে এখানে থাকেন না? খেপেছেন নাকি বাবু? এখানে রাতে কেউ থাকার সাহস পায় না। সন্ধে 6টার পর স্টুডিও বন্ধ হয়ে যায়। আমি 8টা অবধি থাকি, তারপর ফিরে যাই। কথাটা শুনে একটু অবাক হলো হিমাংশু। এত বড় একটা স্টুডিওতে রাত্রিবেলা কোনো দারোয়ান থাকে না?
তা চুরি চামারির কোনো ভয় নেই? চোররাও এখানে ঢোকার সাহস পায় না বাবু। আমি আসি, হ্যাঁ, রাত বাড়ছে। দারোয়ান চলে গেল। হিমাংশু অগত্যা ভাবল, যখন কেউ নেই তখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা বলছে ঠিক 10টা। হিমাংশু তখনও এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। পুরনো কত গানের সুরের রেকর্ডিং যে এই স্টুডিওতেই হয়েছে সেটা অনেকেই জানেন না। কত বড় বড় শিল্পীরা এসে এখানে রেকর্ডিং করে গেছেন, তাদের সকলের ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। আর তার সাথে রয়েছে অনেক কাগজ যাতে গানের সুর লেখা। হঠাৎ আলো নিভে গেল, লোডশেডিং হয়েছে। হিমাংশু তার ব্যাগ থেকে টর্চটা জ্বালিয়ে একটা চেয়ারের ওপর এসে বসল। তার কিছু গুণের মধ্যে এই গুণটাও রয়েছে যে যেখানেই যায় একটা টর্চ সাথে রাখে। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। ব্যাগ থেকে বোতলটা বের করে এক ঢোক যেই জল খেতে গেল, অমনি একটা শব্দ কানে ভেসে এলো। প্রথমে মনে হলো মনের ভুল, কিন্তু পর মুহূর্তেই সে স্পষ্ট শুনতে পেল কেউ একটা সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে উঠছে। হিমাংশু দৌড়ে গিয়ে সেখানে টর্চটা মেরে দেখতেই কাউকে দেখতে পেল না, কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছে আওয়াজটা। কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল। হিমাংশু সিঁড়িটার কাছেই দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তার মনে হলো কেউ একজন একতলা থেকে দোতলায় উঠে গেল। আসার পরে হিমাংশু একটা জিনিস ভালো করে দেখে নিয়েছিল যে এই বাড়িতে আর কোনো দ্বিতীয় দরজা আছে কিনা, কিন্তু না, সে সেরম কিছুই খুঁজে পায়নি। তার ঠিক একটু পরেই একটা পিয়ানোর আওয়াজ তার কানে ভেসে এলো। আওয়াজটা বেশ গা ছমছমে। হিমাংশু প্রথমে বুঝতে পারল না যে কোথা থেকে আওয়াজটা আসছে, কিন্তু পরে সে উপলব্ধি করল যে আওয়াজটা আসছে দোতলা থেকে। অন্ধকার সিঁড়ি দিয়ে হিমাংশু ওপরে উঠল। দোতলা পৌঁছে এদিক ওদিক চাইতে লাগলো। আওয়াজটা আরো বেশি জোরালো হয়েছে এখন। এই ঘর ওই ঘর খুঁজতে খুঁজতে হিমাংশু একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। বুঝতে পারল আওয়াজটা সেই ঘর থেকেই আসছে। ঘরের সামনে দাঁড়াতেই আওয়াজটা থেমে গেল। দরজাটা হালকা খোলাই ছিল, ঠেলা মারতেই খুলে গেল। ভেতরে ঢুকতে হিমাংশু বুঝল এই ঘরটাতে পুরনো জিনিসপত্র রাখা থাকে। প্রচুর পুরনো লিরিক্সের খাতা, অপেরা, একটা টেপ রেকর্ডার, সব কিছুই রয়েছে, আর সাথে একটা পিয়ানোও রাখা রয়েছে। তবে কি এই পিয়ানো থেকেই আওয়াজটা আসছিল? হিমাংশু টর্চ মেরে লিরিক্সের খাতাগুলো দেখতে লাগলো। সব কিছুর মধ্যে মীরা নামটা সে অনেকগুলো খাতাতে দেখতে পেল। এবার সে টেপ রেকর্ডারটা চালালো। চালাতেই বেজে উঠল সেই সুরটা যেটা সে এতক্ষণ শুনতে পারছিল। তার লোম খাড়া হয়ে যাচ্ছে। হিমাংশু ভালো করে সুরটা শুনতে লাগলো, গায়ে কাঁটা দিচ্ছে। সুরটা শেষ হতেই একটা কণ্ঠস্বর এলো। শেষ করে দিলাম, আজ আমি সব কিছু শেষ করলাম। আমার গান, আমার পিয়ানোর সুর কোনোটাই এদের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তো বাজে আমি বাজাই না। না না, ঠিক আছে, কদর করতে না পারলে আমার আর কিছু বলার নেই। দরকার নেই আমার এখানে থাকার, বুঝুক এরা। প্রত্যেকবার আমাকে দিয়ে খাটাবে আর শেষে এসে বলবে যে না হয়নি, হচ্ছে না, নেওয়া যাচ্ছে না, যেন ওরাই সব কিছু জেনে বসে আছে। ওরা ভুলে যাচ্ছে যে এইখানে পিয়ানোটা আমি, এই মীরা ব্যবস্থা করে এনে দিয়েছিল। ওরা জানে কতটা আমাকে। এই শহরে আমার থেকে ভালো পিয়ানো আর কেউ বাজাতে পারে না।
কিন্তু এরপর আমাকে যতই বলুক না কেন, মীরা এটা করে দাও, ওটা করে দাও, আমি আর আসছি না। বুঝুক এরা এরপর। দেখবো কে আসে আমার থেকে ভালো, সেই তো শেষে আমার কাছেই আসতে হবে। আজ আমি চলে গেলেও একদিন কেউ এমন আসবে যে সত্যিকারে আমার কদর করতে পারবে আর আমাকে বুঝতে পারবে। না না, একদিন নিশ্চয়ই আসবে। হিমাংশু বুঝতে পারল ইনি হলেন সেই মীরা যার ব্যাপারে সে এখানে আসার আগে পুরনো খবর কাগজ থেকে জেনেছিল। ইনি চৌধুরী স্টুডিওতেই সুরকার হিসেবে কাজ করতেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। হঠাৎ দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল আর পিয়ানো থেকে আওয়াজ বেরোতে লাগলো। পিয়ানোর দিকে তাকাতেই হিমাংশু দেখল একজন মহিলা পিয়ানোটির সামনে বসে সেটা বাজাচ্ছে। সেই একই সুর, কি জোরালো আওয়াজ! হিমাংশু ভয়ে কুঁকড়ে যাওয়ার জোগান। এই তাহলে মীরা! হিমাংশু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মুখে কোনো কথা নেই। মীরাও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তার চোখের দিকে তাকানো যাচ্ছে না। সে বড় বড় চোখ করে হিমাংশুর দিকে তাকিয়ে রয়েছে আর আপন মনে সুরটা বাজিয়েই চলেছে। সময়ের সাথে সাথে আওয়াজটা আরো জোরালো হচ্ছে, তবুও সে বাজনা থামাচ্ছে না। হিমাংশু ভয় কুঁকড়ে গেছে, কিন্তু তাও তার মুখে কোনো কথা নেই। মীরার দিকে তাকালেই তার মনে হচ্ছে এই বুঝি সে ভস্ম হয়ে যাবে। আওয়াজ বেড়েই চলেছে। হিমাংশু কানে হাত দিয়ে চোখ বন্ধ করে হাঁটু মুড়ে বসে। একটা সময় হিমাংশুর কান দিয়ে রক্ত বেরোতে লাগলো, সে চোখে অন্ধকার দেখতে লাগলো, মাথা বনবন করে ঘুরছে, ঘেমে স্নান করে গেছে সে পুরো। কিছুক্ষণ পর সে পড়ে গেল। পরের দিন সকালে দারোয়ান দরজা খুলেই দেখল যে হিমাংশুর লাশ ভেতরে পড়ে আছে। সে ছুটে গিয়ে সকলকে ডাকতে লাগলো। পরের দিন খবরের কাগজে খবর বেরোলো চৌধুরী স্টুডিওতে সাংবাদিকের রহস্যজনক মৃত্যু। তারপরেই শোরগোল পড়ে গেল চৌধুরী স্টুডিও সত্যি অলৌকিক এবং ভৌতিক। খুব ভালো মীরা, আজ থেকে আমি তোমার শ্রোতা। শুনছিলেন চৌধুরী স্টুডিও। গল্পের ভাবনায় সৈমী ব্যানার্জি, রচনা সৌপ্তিক দে, গল্প পাঠে সৌপ্তিক দে, হিমাংশুর ভূমিকায় সুরিত ব্যানার্জি, মীরার ভূমিকায় শ্রেয়া কর্মকার, এডিটর কল্যাণ বৈদ্য, দারোয়ান ঋষভ কুমার ঝা, সূত্রধর মধুবন্তী ব্যানার্জি, সাউন্ড ডিজাইনিং ও এডিটিং সৌপ্তিক দে, পর্ব পরিচালনায় সৈমী ব্যানার্জি ও সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনিং স্বাগত বসু ও সৈমী ব্যানার্জি। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।